আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের ধারাবাহিক লেকচারগুলোর বিগত লেকচারে আমরা যা যা শিখছিলাম ওইটা একটু রিভিউ করি এবং সেই লেকচারগুলোর সাথে মিল রেখে আজকের লেকচারটা কন্টিনিউ করব। বিগত লেকচারগুলোতে আমরা যে পয়েন্টগুলো হাইলাইট করছিলাম সেগুলা প্রথম আইটেম হচ্ছে ফেজ। ফেজের পরে আমরা যেটা করছিলাম ক্লজ শিখছিলাম। ক্লজের যে বেসিক স্ট্রাকচার এসপিসিএ এটা দেখছিলাম। ক্লজের ক্লাসিফিকেশন দেখছিলাম, ক্লাসিফিকেশন অফ ক্লজ। সাথে আমরা যেটা করছিলাম সেন্টেন্স ক্লাসিফিকেশন দেখছিলাম, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ফাইনাল আইটেম বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো দেখো, আমরা পূর্ববর্তী ক্লাসে স্পেশালি ক্লাসিফিকেশন অফ ক্লজে ক্লজটাকে তিনটা ভাগে ভাগ করছিলাম: প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের জেনারেল স্ট্রাকচার বলছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস এসপিসিএ। আচ্ছা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজের জেনারেল স্ট্রাকচার ছিল। এই সাবঅর্ডিনেট কনজাংশনকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম আইটেম হচ্ছে নাউন ক্লজ, দ্বিতীয় আইটেম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং থার্ড আইটেম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এই যে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি, এই তিনটা ক্লজের আলোচনা শেষ করতে পারলেই ইনশাল্লাহ আমাদের ফ্রেজ এবং ক্লজের যে লেকচারগুলা এগুলা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা ফ্রেজ এবং ক্লজের এই যে তিনটা আইটেম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলার আলোচনা শেষ করতে করতেই আমাদের ক্লজের পড়াটাও শেষ হয়ে যাবে। তো প্রথমে যদি আসি নাউন ক্লজ কাকে বলে, তো নাউন ক্লজটা নাউনের কাজ করবে। তাহলে নাউন ক্লজ নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়ালের কাজ করবে। নাউন ক্লজ নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের কাজ করবে। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, এই নাউন ক্লজ আমরা বললাম কার কাজ করবে? নাউনের কাজ করবে। তো নাউনের কাজ কি কি হতে পারে আমরা সেগুলা একটু সামারি আকারে দেখে আসি। প্রথমে যদি আমরা এই যে ক্লজের স্ট্রাকচার এর দিকে খেয়াল করি, তাহলে একটা ক্লজের স্ট্রাকচার ছিল এসপিসিএ। এইখানে মোটামুটি আমরা দেখতেছি নাউনের চারটা পজিশন। অর্থাৎ এখানে কোনো ক্লজ বা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা নাউনের একটা কাজ দেখলাম সাবজেক্ট হিসেবে। এরপরে এই যে সাবজেক্টের পরে কমপ্লিমেন্ট পজিশন, স্পেশালি যেগুলা ভার্বের কমপ্লিমেন্ট, এইখানে আমরা চার ধরনের কমপ্লিমেন্ট দেখছিলাম: কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এই চারটা পজিশনেও আমরা নাউন ব্যবহার করতে পারি। তাহলে দ্বিতীয় যে ফাংশন সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হিসেবে। কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট।
এরপরে তৃতীয় আইটেম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। ফোর্থ আইটেম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ফিফথ আইটেম হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। আচ্ছা, তাহলে এসসিসিএ থেকে আমরা নাউনের মোটামুটি 5টা ব্যবহার দেখলাম। সাবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হিসেবে, ডিরেক্ট অবজেক্ট হিসেবে, ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট হিসেবে। এরপর আমরা যদি একটু ফ্রেজের কথা মনে করি বা ফ্রেজের স্ট্রাকচার গুলা খেয়াল করি, তাহলে সেখান থেকেও আমরা কয়েকটা নাউনের ব্যবহার দেখতে পারবো। যেমন আমরা প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচার দেখছিলাম পি প্লাস সি। তাহলে এই যে পি প্লাস সি, এখানে সি হিসেবে অর্থাৎ প্রিপজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। প্রিপজিশনাল কমপ্লিমেন্ট। আর কোথায় বসতে পারে? আমরা ইনফিনিটিভ ফ্রেজের ভিতরে দেখছিলাম যে ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ একটা ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। ইনফিনিটিভ কমপ্লিমেন্ট অর্থাৎ টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব অথবা যে কোনো ধরনের ইনফিনিটিভ, তাদের পরে নাউন পজিশনে আমাদের একটা কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। এরপরে পার্টিসিপল কমপ্লিমেন্ট। পার্টিসিপল কমপ্লিমেন্ট। তাহলে পার্টিসিপল কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। নাইনথ আইটেম অ্যাপোজিটিভ। আমরা নাউন ফ্রেজের স্ট্রাকচারের ভিতরে দেখছিলাম অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসতে পারে। তাহলে আমরা মোটামুটি দেখলাম আমাদের নাউনগুলা 9টা পজিশনে সচরাচর বসতে পারে। এই যে নাউন যে 9টা পজিশনে বসতে পারে, এই একই পজিশনে বসতে পারে নাউন ফ্রেজ, নাউন ক্লজ অথবা প্রোনাউন। অর্থাৎ এই 9টা পজিশনে নাউন বা নাউনের সমতুল্য যে কোনো কিছুই বসতে পারবে। চলো একটু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলা একে একে দেখে আসি। তাহলে আমরা প্রথমে দেখব যে নাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, নাবিলা ইজ এ নার্স। আচ্ছা, এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নাবিলা, ইজ হচ্ছে প্রেডিকেটর এবং এ নার্স হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট পজিশনে নাবিলা নামক নাউন বসছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম নাউনগুলা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সেকেন্ড আইটেম, শি ওয়ার্কস at a গভট হসপিটাল। তাহলে এখানে দেখো সাবজেক্ট পজিশনে শি নামক প্রোনাউন বসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে, সাবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত হতে পারে। থার্ড আইটেম, হার ফাদার ইজ এ টিচার। তাহলে এখানে হার ফাদার নামক নাউন ফ্রেজটা কি হয়েছে? সাবজেক্ট পজিশনে বসছে। ফোর্থ আইটেম, ড্যাড নাবিলা is a nurse.
is known to all. দেখো এই সেন্টেন্সটাতে দ্যাট নাবিলা ইজ এ নার্স এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট নামক সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে নাবিলা, ইজ হচ্ছে প্রেডিকেটর, আর এ নার্স হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। তাহলে এই পুরা সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়েছে? ইজ নোন, এই প্রেডিকেটরটার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আমরা জানি প্রেডিকেটরের আগের যে পজিশন এটা সাবজেক্ট পজিশন, তাহলে এখানে সাবজেক্ট পজিশনে পুরো একটা ক্লজ ব্যবহৃত হয়েছে। আর এই পুরা ক্লজটাকেই আমরা ফাংশনের ভিত্তিতে বলতেছি নাউন ক্লজ। অনুরূপভাবে যদি আমরা নাউন ক্লজের আরো দুই একটা এক্সাম্পল দেখি, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড is known to all. তাহলে এখানে দেখো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়েছে? সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে ব্যবহৃত হয়েছে। যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়া নাউনের কাজ, সুতরাং আমরা বলতে পারি এখানে পুরা ক্লজটা নাউনের কাজ করতেছে, অর্থাৎ এটা আমাদের নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইটুকু আলোচনা থেকে আশা করা যায় তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে সাবঅর্ডিনেট ক্লজ গুলার নাউন হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসতে পারে। চলো আমরা পরের যে এক্সাম্পল, অর্থাৎ এই যে সির ভিতরে যে এটা ছিল কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, সেটা একটু দেখে নেই। তাহলে সেকেন্ড আইটেম, কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, সংক্ষেপে আমরা যাকে সিএস বলি। তোমরা যারা প্রিভিয়াস লেকচার গুলা ফলো করতেছো ঠিকঠাক, তারা অবশ্যই বুঝতে পারবা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট কি। অন্যান্য যে আইটেম গুলা, অর্থাৎ নাউন ফ্রেজ, নাউন, প্রোনাউন, এরা যে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এগুলা খুব ভালোভাবেই শিখেছিলাম। শুধুমাত্র আমাদের সমস্যা ছিল নাউন ক্লজ নিয়ে, সুতরাং আমরা আজকে নাউন ক্লজটাতেই বেশি ফোকাস করব। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দিস ইজ মাই রেসিডেন্ট। তাহলে এখানে দেখো দিসটা সেন্টেন্সের সাবজেক্ট, ইজটা লিঙ্কিং ভার্ব, মাই রেসিডেন্ট এটা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মাই রেসিডেন্ট একটা নাউন ফ্রেজ, যেখানে হেডওয়ার্ডটা হচ্ছে রেসিডেন্ট, আর এই মাইটা অ্যাডজেক্টিভ হিসেবে রেসিডেন্টকে মডিফাই করতেছে। কি ধরনের অ্যাডজেক্টিভ? পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার জাতীয় অ্যাডজেক্টিভ। তো এখানে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে। এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে ইজের পরের যে পজিশন এটা কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট পজিশন। এখানে আমরা কি করতে পারি? পুরো একটা ক্লজ ব্যবহার করতে পারি। দিস ইজ ওয়্যার আই লিভ। তাহলে এই যে দিস ইজ, এইটুকু আমাদের সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব ছিল। ওয়্যার আই লিভ, তাহলে এখানে ওয়্যারটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আইটা হচ্ছে সাবজেক্ট, লিভটা হচ্ছে প্রেডিকেটর। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটর আছে, এই পার্টটুকুকে অবশ্যই আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এই সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট পজিশনে নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, লাইফ ইজ what we make it. If you think so, you are happy, then you are happy. If you think you are sad, then you are sad. তোমার লাইফটা তুমি যা বানাবা সেইটাই তোমার লাইফ। লাইফ ইজ হোয়াট উই মেক ইট,
আমরা আমাদের লাইফটাকে যেমনটা বানাই লাইফটা তেমনই। এখানে দেখো লাইফ ইজ এটুকু হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব যেটা মেইন ক্লজ। আর এখানে অট উই মেক ইট, এখানে অটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, উইটা হচ্ছে সাবজেক্ট, মেকটা হচ্ছে প্রেডিকেটর, আর ইসটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটর আছে, ডিরেক্ট অবজেক্ট আছে। আর এই পুরাটা কি করছে, এই ইজ নামক লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট পজিশনে বসছে। আর এটা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট পজিশনে বসেছে বলেই আমরা একে বলতেছি নাউন ক্লজ। এই দুইটা এক্সাম্পল থেকে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে নাউন ক্লজ গুলা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট পজিশনে বসে নাউনের কাজ করতে পারে। থার্ড আইটেম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট পজিশন। এই ডিরেক্ট অবজেক্ট পজিশনেও আমরা ইচ্ছা করলে একটা ক্লজ ব্যবহার করতে পারি, ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা এখানে দেখো আই নো রাফিউল। তো এখানে আইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, নোটা হচ্ছে প্রেডিকেটর, আর রাফিউল নামক নাউনটা কি হয়েছে, এই যে প্রেডিকেটরের পরে বসছে। সুতরাং আমরা সিম্পলি একে বলতে পারি কমপ্লিমেন্ট। আর এই যে দেখো আই এবং রাফিউল পরস্পর আলাদা, সুতরাং এটা ডিরেক্ট অবজেক্ট। এই সেন্টেন্স থেকে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারি যে আই নোর পরের পজিশনটা ডিরেক্ট অবজেক্ট পজিশন। এইখানেই যদি আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করি তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সে নাউন ক্লজ হিসেবে ডিরেক্ট অবজেক্ট পজিশনে ব্যবহৃত হবে। আই নো বাংলাদেশ that বাংলাদেশ is very rich in natural resource। আচ্ছা এখানে দেখো আই নো, আমরা আগে আইডেন্টিফাই করছিলাম নোর পরের পজিশনটা ডিরেক্ট অবজেক্ট পজিশন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট অবজেক্ট পজিশনে একটা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহৃত হয়েছে। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে ড্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, বাংলাদেশটা হচ্ছে সাবজেক্ট, ইসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ভেরি রিচ অনেক সমৃদ্ধ এটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, ইন ন্যাচারাল রিসোর্স এটা টাক্সারালি প্রিপজিশনাল ফ্রেজ যেটা রিচকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করতেছে। আচ্ছা তাহলে আমরা পরের অংশে দেখলাম সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটর আছে। সুতরাং আমরা একে বলতেই পারি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলতেছি, কারণ এটা একটা ডিরেক্ট অবজেক্ট পজিশনে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট ডিরেক্ট। আমরা যদি অনুরূপ আরেকটা এক্সাম্পল দেখি, নো বডি বিলিভ দ্যাট হি ওয়াজ এ টেররিস্ট। তাহলে নো বডি বিলিভ দ্যাট, এখানে নো বডি বিলিভ এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর দ্যাট হি ওয়াজ টেররিস্ট এই যে বিলিভড নামক যে ট্রানজিটিভ ভার্ব এর ডিরেক্ট অবজেক্ট পজিশনে দ্যাট হি ওয়াজ টেররিস্ট নামক নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। এখানে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এ টেররিস্টটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, কারণ হি ওয়াজ এ টেররিস্ট তাই। তাহলে আমরা দেখতে পারলাম এখানে ডিরেক্ট অবজেক্ট পজিশনে একটা নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নের 6 নাম্বার প্যাটার্নটা দেখছিলাম এইরকম, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট
প্লাস ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, তারপরে ট্রানজিটিভ ভার্ব থাকবে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, ডিরেক্ট অবজেক্ট থাকবে। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার যদি এইরকমও হয়, ইনডিরেক্ট অবজেক্টের পরে যে ডিরেক্ট অবজেক্ট পজিশন, এখানেও আমরা ইচ্ছা করলে একটা নাউন ক্লজ ব্যবহার করতে পারি। আচ্ছা, চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। I asked him his mother. তো এখানে দেখো, আইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আক্সটা হচ্ছে প্রেডিকেটর, হিমটা একটা প্রোনাউন সুতরাং কমপ্লিমেন্ট, হিজ মাদার আর একটা নাউন ফ্রেজ সুতরাং কমপ্লিমেন্ট। এখানে হিম এবং হিজ মাদার দুইটাই আই থেকে আলাদা, হিম এবং হিজ মাদার এরাও পরস্পর আলাদা। তাহলে এখানে প্রথমটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট অবজেক্ট আর দ্বিতীয়টাকে বলতেছি ডিরেক্ট অবজেক্ট। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে হিমের পরের পজিশনটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট পজিশন। তো এই হিমের পরে আমরা ইচ্ছা করলে পুরো একটা ক্লজ ব্যবহার করতে পারি। আই আস্ক হিম হোয়াই হিজ মাদার ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এখানে হোয়াই হিজ মাদার ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, এখানে ওয়াইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, হিজ মাদারটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অ্যাডমিটেড প্রেডিকেটর, আর টু দ্য হসপিটাল এটা অ্যাডজাংক্ট, অ্যাডভার্বিয়াল অফ প্লেস হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমরা দেখলাম ইনডিরেক্ট অবজেক্টের পরে আমরা ইচ্ছা করলে ডিরেক্ট অবজেক্ট পজিশনে একটা নাউন ক্লজ ব্যবহার করতে পারি। সেকেন্ড এক্সাম্পল, হি টোল্ড মি হিজ সাকসেস। আচ্ছা, এখানে দেখো, হিটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, টোলটা হচ্ছে প্রেডিকেটর, মিটা একটা কমপ্লিমেন্ট, হিজ সাকসেস একটা কমপ্লিমেন্ট। এ দুইটা কমপ্লিমেন্টই হি থেকে আলাদা এবং এরা পরস্পর নিজেরাও আলাদা। সুতরাং প্রথমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, পরেরটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অনুরূপভাবে আমরা এখানেও বুঝতে পারলাম মির পরের পজিশনটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট পজিশন। আমরা ইচ্ছা করলে এখানে একটা পুরা ক্লজ ব্যবহার করতে পারবো। He told me that he got golden A plus in ASC exam. আচ্ছা, এখানে দেখো, এই যে মির পরে ডিরেক্ট অবজেক্ট পজিশনে আমরা একটা পুরা ক্লজ ব্যবহার করছি, একে আমরা বলতেছি নাউন ক্লজ। তো আমরা ডিরেক্ট অবজেক্ট পজিশনে যেমন নাউন ক্লজ ব্যবহার করতে পারি, অনুরূপভাবে ইচ্ছা করলে ইনডিরেক্ট অবজেক্ট পজিশনেও নাউন ক্লজ ব্যবহার করতে পারি। এইটুকু আমরা রেখে দেই। He told whomever he met about his success. He told whomever he met his success. যার সাথে দেখা হচ্ছে সে তার সাকসেসের কথা বলতেছে। এখানে দেখো, আমরা মি এর পরিবর্তে একটা ক্লজ ব্যবহার করছি। whomever মানে এনি হু,
এনি পারসন, যার সাথে তার দেখা হচ্ছে তাকেই সে তার সাকসেস সম্পর্কে বলতেছে। তাহলে এখানে আমরা ইনডিরেক্ট অবজেক্ট পজিশনে পুরো একটা ক্লজ ব্যবহার করছি। হিজ সাকসেস, ইচ্ছা করলে আমরা ইনডিরেক্ট অবজেক্ট পজিশনেও একটা ক্লজ ব্যবহার করতে পারি, ডিরেক্ট অবজেক্ট পজিশনেও একটা ক্লজ ব্যবহার করতে পারি। হি টোল্ড whomever he met that he became first, he became the first in admission test. তাহলে এখানে যেটা হয়েছে, ও অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে ওর মাথা ঠিকঠাক কাজ করতেছে না, আবেগে যারে পাচ্ছে তারাই তার সাকসেসের গল্প বলতেছে। এখান থেকে আমরা দেখলাম আমরা ইনডিরেক্ট অবজেক্ট পজিশনেও একটা ক্লজ ব্যবহার করতে পারবো, ডিরেক্ট অবজেক্ট পজিশনেও একটা ক্লজ ব্যবহার করতে পারবো। তাহলে এরকম আমাদের নাউন ক্লজ গুলা যে ধরনের অবজেক্টই হোক, যে কোনো পজিশনেই থাক, আমরা সেখানে একটা পুরা সাবঅর্ডিনেট ক্লজকে নাউন ক্লজ হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা এই যে এসপিসি এর যে লাস্ট আইটেম অর্থাৎ কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট হিসেবে নাউনের একটা ব্যবহার দেখে আসি। কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট, সংক্ষেপে সিও। তাহলে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নে দেখেছিলাম সাবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট। আমরা এই কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট পজিশনেও ইচ্ছা করলে একটা ক্লজ ব্যবহার করতে পারবো। উই ইলেক্টেড হিম আওয়ার ক্যাপ্টেন। এখানে খেয়াল করে দেখো, উইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইলেক্টেডটা হচ্ছে প্রেডিকেটর, হিমটা হচ্ছে একটা প্রোনাউন, সুতরাং কমপ্লিমেন্ট, আওয়ার ক্যাপ্টেন একটা নাউন ফ্রেজ, সুতরাং আবার একটা কমপ্লিমেন্ট। এখন দেখো হিম এবং আওয়ার ক্যাপ্টেন দুইটাই উই থেকে আলাদা, সুতরাং এরা কেউই কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট নয়। কিন্তু এখানে আওয়ার ক্যাপ্টেনটা হিম সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ আওয়ার ক্যাপ্টেনটা হচ্ছে হিমেরই একটা ভিন্ন পরিচয়, সুতরাং আমরা একে বলতেছি কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট। তা আওয়ার ক্যাপ্টেন যদি কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট হয় তাহলে একটাই অবজেক্ট বাকি থাকে, আর একটা অবজেক্ট বাকি থাকলে সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। এখানে আমরা দেখলাম উই ইলেক্টেড হিমের পরের পজিশনটা ডিরেক্ট অবজেক্ট পজিশন। আমরা ইচ্ছা করলে এখানে একটা পুরা ক্লজ ব্যবহার করতে পারবো। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম, অর হি ওয়ান্টেড টু বি, সে যা হতে চেয়েছিল আমরা তাকে তাই বানালাম। তাহলে এখানে অট হি ওয়ান্টেড টু বি আমরা অলরেডি আগে আইডেন্টিফাই করছিলাম যে হিমের পরের পজিশনটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট পজিশন, আর এই কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট পজিশনে আমরা ব্যবহার করলাম পুরো একটা ক্লজ। এখানে অটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টেডটা হচ্ছে প্রেডিকেটর। তাহলে সাবজেক্ট আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে, প্রেডিকেটর আছে, এই অংশটাকে অবশ্যই আমরা একটা ক্লজ বলতে পারি। তো এখানে আমরা দেখলাম কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট পজিশনে একটা ক্লজ ব্যবহৃত হলো, তবে এগুলার ব্যবহার খুবই কম হয়। নাউন ক্লজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিরেক্ট অবজেক্ট পজিশনে। ফ্রেজের স্ট্রাকচার থেকে আমরা একটা প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচার দেখেছিলাম, পি প্লাস সি। এখানে সিটা হচ্ছে কমপ্লিমেন্ট বা প্রিপজিশনাল অবজেক্ট, যেটা নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন, অর্থাৎ এখানে নাউনের সমতুল্য যে কোনো কিছুই প্রিপজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো চলো এই বিষয়টা একটু ক্লিয়ার করি এক্সাম্পলের মাধ্যমে।
প্লিজ লিসেন টু মি। এখানে দেখো প্লিজ টা অ্যাডভার্ব, এখানে ইউ সাবজেক্টটা উজ্জে আছে, লিসেন টু মি, এখানে টু মি এইটুকুর কথা যদি আমরা খেয়াল করি তাহলে টু হচ্ছে প্রিপজিশন এবং মি হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমরা ইচ্ছা করলে এই প্রিপজিশনাল কমপ্লিমেন্ট পজিশনে পুরো একটা ক্লজ ব্যবহার করতে পারবো। প্লিজ লিসেন টু হোয়াট আই এম টিচিং ইউ। তাহলে এখানে আমরা দেখলাম টু নামক প্রিপজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে আমরা পুরো একটা ক্লজ ব্যবহার করছি, অর্থাৎ আমাদের নাউন ক্লজগুলা প্রিপজিশনাল কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। অ্যানাদার এক্সাম্পল, দেয়ার ইজ নো ট্রুথ ইন হোয়াট ইউ সেইড। তাহলে এখানে ইন নামক প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়াট ইউ সেইড নামক পুরো একটা ক্লজ। সুতরাং আমরা একে বলতেছি নাউন ক্লজ। এখান থেকে আমরা অনুরূপভাবে বলতে পারি যে নাউন ক্লজগুলা প্রিপজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা ইনফিনিটিভ পড়ার সময় দেখেছিলাম ইনফিনিটিভ ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। তো ইনফিনিটিভ ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে যদি নাউন বসতে পারে তাহলে অবশ্যই নাউনের ইকুইভ্যালেন্ট যে কোনো কিছুই, অর্থাৎ নাউন ফ্রেজ বা নাউন ক্লজও বসতে পারবে। ইনফিনিটিভ প্লাস তার নিজের কমপ্লিমেন্ট, অর্থাৎ ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইচ্ছা করলে নাউন ক্লজ ব্যবহার করতে পারবো। প্রথমে আমরা একটু নাউনের ইউজ দেখি। ফর এক্সাম্পল, দে প্রমিসড টু সাপোর্ট মি। এখানে দেখো টু সাপোর্ট এটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং এটা ইনফিনিটিভ। আর এখানে ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে মি নামক প্রোনাউন ব্যবহৃত হয়েছে। তো প্রোনাউন গুলো নাউনের ইকুইভ্যালেন্ট অবশ্যই ব্যবহৃত হতে পারবে। অ্যানাদার এক্সাম্পল, দে হোপ টু মিট দেয়ার নিউ ইংলিশ টিচার। তো এখানে টু মিটটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, যেটা একটা ইনফিনিটিভ, আর তার কমপ্লিমেন্ট হচ্ছে দেয়ার নিউ ইংলিশ টিচার নামক একটা নাউন ফ্রেজ। সুতরাং এখানে আমরা দেখলাম যে একটা নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট টু দা ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পারি যে ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে আমরা একটা পুরা ক্লজকে ব্যবহার করতে পারি। হি উইশেস টু নো what he thinks about her। তাহলে তার বিষয়ে সে কি ভাবতেছে এটা জানতে সে খুবই আগ্রহী। তো এখানে দেখো টু নো এটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে what he thinks about her নামক এই সাবঅর্ডিনেট ক্লজটি। তাহলে এটা জাস্ট টু নো এই ইনফিনিটিভ ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং আমরা একে ফাংশনের দিক থেকে বলতেছি নাউন ক্লজ। আমরা যদি বিকল্পভাবে এই একই কথাটা একটু ঘুরিয়ে বলি তাহলে একটা নাউন ক্লজকে আমরা
ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। সেকেন্ড এক্সাম্পল, হি wanted to understand why they left earlier. সে আসলে বোঝার চেষ্টা করলো বা জানতে চাইলো কেন তারা আগে চলে গেছে। Why they left earlier. এখানে দেখো টু আন্ডারস্ট্যান্ড টু প্লাস বেস সাম অফ দ্য ভার্ব। তবে এখানে যে শুধুমাত্র টু ইনফিনিটিভ ফ্রেজই হতে হবে এমনটা না, যে কোনো ধরনের ফ্রেজই হতে পারে এবং তার ট্রানজিটিভ কোয়ালিটি যদি থাকে। তাহলে টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দে লেফট আর্লিয়ার, ওয়াই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, দেটা হচ্ছে সাবজেক্ট, লেফটটা হচ্ছে প্রেডিকেটর, আর্লিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা বলতে পারি ইনফিনিটিভ এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা একটা পুরা ক্লজ ব্যবহার করতে পারি। তো এখানে এই কথাটাই ঘুরিয়ে বললে আমরা বলতে পারি যে একটা নাউন ক্লজটা ইনফিনিটিভ এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি আশা করব যে তোমরা ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের এই ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো এখন আমরা পার্টিসিপল ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহারটা দেখে আসি। একটা পূর্ণাঙ্গ পার্টিসিপলের স্ট্রাকচার ছিল পার্টিসিপল প্লাস তার একটা কমপ্লিমেন্ট। তো আমরা পার্টিসিপল কমপ্লিমেন্ট হিসেবে পুরো একটা নাউন ক্লজকে ব্যবহার করতে পারবো। তো চলো আমরা প্রথমে পার্টিসিপল কমপ্লিমেন্ট হিসেবে নাউনের ব্যবহারটা একটু দেখে নেই, তারপরে নাউন ক্লজটাকে দেখাচ্ছি। এই এক্সাম্পলটা একটু খেয়াল করো। আই heard him saying that he was tired. এখানে দেখো সেইং ভার্ব প্লাস আইএনজি, সুতরাং পার্টিসিপল, আর এই পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে পুরো একটা ক্লজ। তো এই ক্লজটাকেই আমরা বলতেছি নাউন ক্লজ, কারণ এটা পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে আমরা যদি এই একই কথাকে একটু ঘুরিয়ে বলি তাহলে একটা নাউন ক্লজ কি হতে পারে? পার্টিসিপল ফ্রেজের কমপ্লিমেন্ট বা ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সেকেন্ড এক্সাম্পল, হি নোটিসড আর ফ্রেন্ডস claiming that she might know the answer. তাহলে এখানে ক্লেইমিংটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, ক্লেইম ভার্বের সাথে আইএনজি, এর কমপ্লিমেন্ট হিসেবে বসছে দ্যাট শি মাইট নো দ্য অ্যান্সার নামক পুরো একটা ক্লজ। এখানে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, শিটা হচ্ছে সাবজেক্ট, মাইট নোটা হচ্ছে প্রেডিকেটর, দ্য অ্যান্সারটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হতে পারে। চলো আমাদের আজকের যে লাস্ট আইটেম অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজের ইউজটা একটু দেখে নেই। অ্যাপোজিটিভ, the news is
not true. তাহলে নিউজটা সত্য নয়। দ্য নিউজ ইজ নট ট্রু। এখানে দ্য নিউজটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং নটটা হচ্ছে অ্যাডভার্ব নেগেটর, যেটা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতেছে। ট্রুটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। এখানে দেখো, আমরা যদি বলি দ্য নিউজ ইজ নট ট্রু, তাহলে আমাদের যে ইমেজ তৈরি হবে, এই নিউজটাকে যদি বলে দেই দ্যাট she was married, is not true. এখানে দেখো, নিউজও যা, তার বিবাহ হয়েছে, এইটাও তাই। তাহলে দ্য নিউজের কমপ্লিমেন্ট হিসেবেই আমরা এখানে পুরো ক্লজটা ব্যবহার করতে পারি। দ্য নিউজ দ্যাট she was married is not true. তাহলে এখানে দ্য নিউজেরই একটা ভিন্ন পরিচয় হচ্ছে দ্যাট she was married. তো এখান থেকে আমরা মোটামুটি দেখলাম যে অ্যাপোজিটিভ হিসেবেও আমরা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট ব্যবহার করতে পারি। যদিও এখানে ডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন প্লাস যে আরো ডিটেল বলা যেত, কিন্তু আমাদের লেকচারটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমরা ইন ফিউচারে কখনো অ্যাডভান্স লেভেলে ডিরেক্ট অবজেক্ট নিয়ে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।